আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাস নিয়ে আলোচনা করব। এর আগের একটি ক্লাসে আমরা দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সিলেবাসে কী কী রয়েছে, কোন কোন বিষয় তোমাদের পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সেই সঙ্গে প্রশ্নের ধরন কি হতে পারে, আর তোমাদের কিছু টেক্সট বইয়ের কথা বলেছিলাম। আচ্ছা, আশা করি তোমরা একটা টেক্সট বই কিনেছো। তো আজকে আমরা ইতিহাসের প্রথম অধ্যায় অতীত স্মরণ নিয়ে আলোচনা করব। অতীত স্মরণ মানে হচ্ছে অতীতকে মনে রাখা। আমরা অতীতকে সাধারণত ইতিহাসের মাধ্যমে মনে রাখি। এছাড়াও কি জনশ্রুতি আছে, জনশ্রুতির মাধ্যমে আমরা অতীতকে মনে রাখার চেষ্টা করি। তো এই অতীত স্মরণের প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অতীত কল্পনা। এখানে একটা বিষয় রয়েছে পৌরাণিক কাহিনী বা মিথ। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে এই পৌরাণিক কাহিনী বা মিথ। তো এই অংশে যে বিষয়গুলো আমাদের মূল লক্ষ্য থাকবে সেটা হচ্ছে পৌরাণিক কাহিনী বা মিথ কাকে বলে, পৌরাণিক কাহিনী বা মিথের বৈশিষ্ট্য কি, পৌরাণিক কাহিনীর উদাহরণ, সেই সঙ্গে অতীত বিষয়ে মানুষের ধারণাকে রূপ দিতে মিথ বা পৌরাণিক কাহিনীর ভূমিকা, অর্থাৎ পৌরাণিক কাহিনীর গুরুত্বটা কোথায়। তো এই বিষয়গুলো হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো এই বিষয়গুলো আলোচনা করার আগে এই যে পৌরাণিক কাহিনী হচ্ছে মিথের একটা রূপ, তো আমাদের আগে জনশ্রুতির একটা রূপ। তো জনশ্রুতি আর ইতিহাস দুটো কিন্তু এক নয়, তোমাদের গুলিয়ে ফেললে চলবে না। ইতিহাস, মিথ, পৌরাণিক কাহিনী বা জনশ্রুতি এগুলো কিন্তু এর কাছে পার্থক্য রয়েছে। তো এই পার্থক্যটা বোঝার আগে আমরা একটু জানতে হবে ইতিহাস জিনিসটা কি আর জনশ্রুতি বা কি। আগে আমরা জেনে যাক যে আসলে ইতিহাসটা কি, ইতিহাস কিভাবে লেখা হয়। তো ইতিহাস যে জিনিসটা, এটা হচ্ছে যে কথাটা দুটো শব্দ অতি অস থেকে ইতিহাস এসছে, যা হচ্ছে অতীতে যা ঘটেছে। অতীতে যা ঘটেছে বলতে মানুষের যখন থেকে আবির্ভাব হয়েছে, আবির্ভাব থেকে গতকাল পর্যন্ত মানুষের সমস্ত ধরনের যে কর্মকাণ্ড, সেই সমস্ত ধরনের কর্মকাণ্ডই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। অর্থাৎ সুদূর অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত সমস্ত শ্রেণীর মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অর্থাৎ সমস্ত রকমের কর্মকাণ্ডের কাহিনী হচ্ছে ইতিহাস। তো বর্তমানে ইতিহাসকে ব্যাপক অর্থে ধরা হচ্ছে, যে একটা সময় হয়তো ইতিহাসে শুধুমাত্র রাজা রানীর কর্মকাণ্ডকেই, অর্থাৎ রাজনীতিক কর্মকাণ্ডকে ইতিহাস বলে গণ্য করা হতো, কিন্তু এখন না। এখন সমস্ত শ্রেণীর মানুষের, কোনো একটা বিশেষ বা শুধুমাত্র উচ্চবিত্তের নয়, সমস্ত শ্রেণীর মানুষের সমস্ত রকমের কর্মকাণ্ড রয়েছে, সমস্ত রকমের কর্মকাণ্ডের কাহিনী হচ্ছে ইতিহাস। এই ইতিহাস কে আমরা এখন লিখতে হয়, তো ঐতিহাসিকরা অতীত ঘটনাকে সমকালীন তথ্য, যুক্তিনিষ্ঠ বিচার বিশ্লেষণ, পর্যবেক্ষণ, পরীক্ষণের মাধ্যমে ইতিহাস বিষয়বস্তু পুনর্নির্মাণ করে। অর্থাৎ ইতিহাসে সঠিক তথ্য ছাড়া কিন্তু ইতিহাস নির্বাচিত হয় না, এবং সেই সমকালীন তথ্য নিয়ে সেটাকে যুক্তিনিষ্ঠভাবে বিচার বিশ্লেষণ করা হবে, পরীক্ষা নিরীক্ষা করা হবে, তারপরে সেটাকে ইতিহাস বলে গণ্য করা হয়। ইতিহাসে কোনো কল্পনা, কোনো মিথ্যাচার থাকে না, অর্থাৎ পুরোপুরিভাবে বিজ্ঞানসম্মতভাবে ইতিহাস রচিত হয়। ইতিহাস রচিত হয় যথার্থ ঐতিহাসিক তথ্য সন্তারিকের ভিত্তিতে। যথার্থ তথ্য থাকবে এবং সেখানে সময়, ঘটনা এবং সময়কাল সমস্ত কিছুই ইতিহাসে উল্লেখ থাকে। এবার আমরা একটু জনশ্রুতি সম্পর্কে জানবো। জনশ্রুতি জিনিসটা কি? তো জনশ্রুতি হলো যেসব ঐতিহাসিক বিবরণে তথ্য বা সন্তারিকের প্রমাণ থাকে না। এই তথ্য থাকে কিন্তু তার কোনো বাস্তব ভিত্তি বা প্রমাণ সবসময় পাওয়া যায় না। সন্তারিক যেগুলো থাকে কোনো সময় তারও কিন্তু যথার্থ প্রমাণ থাকে না, এবং অতীতের কাহিনীগুলি যেগুলো বংশ পরম্পরায় প্রজন্মের পরবর্তী প্রজন্মের কাছে চলে আসছে, তাকে হচ্ছে সেটাকে বলা হয় জনশ্রুতি। অর্থাৎ যে সমস্ত ঐতিহাসিক বিবরণে কিছু যে গল্প কাহিনী, এখানে অনেক তথ্য থাকে, সন্তারিক থাকে, কিন্তু তার কোনো প্রমাণ থাকে না। তথ্য থাকে কিন্তু তথ্যগুলো সে সত্য না মিথ্যে এর কোনো প্রমাণ করা সম্ভব হয় না। তো জনশ্রুতি যদি কাকে বলা হয়, তোমাদের প্রশ্ন আসে, তাহলে এই কথাগুলি বলবে যে যেসব ঐতিহাসিক বিবরণে তথ্য ও সন্তারিকের প্রমাণ থাকে না এবং সেই অতীত কাহিনীগুলি
বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যেতে থাকে। অর্থাৎ আমি আমার দাদুর কাছ থেকে সেই গল্প শুনেছি বা দিদির কাছ থেকে শুনেছি, তারপরে আবার আমাদের নাতি নাতনির আমরা সেগুলোকে বলে থাকি। এগুলো হচ্ছে জনশ্রুতি। এই জনশ্রুতিগুলো অনেক ভাগে বিভক্ত করি আমরা। জনশ্রুতিগুলো বিভিন্ন রূপে হয়ে থাকে, যেমন পৌরাণিক কাহিনী বা মিথ যেটাকে আমরা বলছিলাম, বা কিংবদন্তি, স্মৃতিকথা, লোককথা এবং মৌখিক ঐতিহ্য, এরকম বিভিন্ন রূপে আমরা এই জনশ্রুতিগুলোকে দেখতে পাই। তো তোমাদের এই মনে রাখবে জনশ্রুতির শ্রেণীবিভাগগুলো তোমরা দেখে নাও, যে পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, স্মৃতিকথা, লোককথা এবং মৌখিক ঐতিহ্য, এই রূপে আমরা এই জনশ্রুতিগুলোকে দেখতে পাই। তা আমরা আশা করি তোমরা এই জনশ্রুতি এবং ইতিহাসের মধ্যে যে পার্থক্য, বেসিক পার্থক্য রয়েছে সেটা বুঝতে পেরেছ। এবার আমার মূল বিষয় চলে যায়, যে পৌরাণিক কাহিনী বা মিথ। এটা হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়, যে পৌরাণিক কাহিনী, মিথ কাকে বলা হয়, এর বৈশিষ্ট্য কি, কিছু মিথের উদাহরণ আমরা দেখব, সেই সঙ্গে এই মিথের প্রয়োজনীয়তা, গুরুত্ব কোথায় রয়েছে। তো প্রথমে জানা যাক এই মিথ বা পৌরাণিক কাহিনী বলতে কি বোঝানো হয়। তো এই পৌরাণিক কাহিনী, মিথ নিয়ে ঠিক কাকে বলে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকম বক্তব্য রেখেছেন। তো এই পৌরাণিক কাহিনী বা মিথ শব্দটি এসছে গ্রিক শব্দ মিথোস থেকে। মিথ শব্দটা মিথোস থেকে এসছে, যার অর্থ হলো গল্প বলা বা কল্প কাহিনী। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে মিথ শব্দটি এসছে গ্রিক শব্দ মিথোস থেকে, আর যার অর্থ হচ্ছে গল্প বলা বা কল্প কাহিনী। ঠিক আছে? তো এই কি বলা হচ্ছে সংজ্ঞা হিসাবে, যে সৃষ্ট আদিমকালে, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগে, প্রাগৈতিহাসিক ওখান থেকে মানুষ ইতিহাস লিখতে শুরু করে বা কোনো লিখিত উপাদান পাওয়া যায়, তার আগের অবস্থাকে বলে প্রাগৈতিহাসিক যুগ। তো সৃষ্ট আদিমকাল বা প্রাগৈতিহাসিক যুগে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক গল্প কাহিনী রচনা প্রচার করে, তাকে বলা হয় মিথ বা পৌরাণিক কাহিনী। অর্থাৎ সৃষ্টির আদিমকালে যে অপরিণত বুদ্ধির মানুষ যে সমস্ত ধর্মীয় অলৌকিক বলতে যেগুলো বাস্তবতা নেই, যেগুলো সাধারণ মানুষের করার ক্ষমতা থাকে না, সেগুলো হচ্ছে অলৌকিক গল্প। তো সেই অলৌকিক গল্পগুলোকেই বলা হচ্ছে মিথ বা পৌরাণিক কাহিনী। অন্যরকম ভাবে যেমন আমেরিকান হেরিটেজ ডিকশনারিতে এই পৌরাণিক কাহিনী বা মিথের সংজ্ঞা দিয়েছে। সেখানে কি বলা হয়েছে, যে মিথ বা পুরাণ কথা হলো এক পরম্পরাগত কাহিনী, তার উৎপত্তি প্রাচীন অশিক্ষিত সমাজে, যেখানে অলৌকিক অস্তিত্বে বিশ্বাস ও চর্চায় অবকাশ ছিল। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে, যে পৌরাণিক কাহিনীগুলোতে সমস্ত রকমের অলৌকিক ঘটনা বা কাহিনী রয়েছে। তো যেমন তোমাদের একটা অলৌকিক কাহিনী প্রথম একটা উদাহরণ দিই, যে হিন্দু পুরাণ অনুসারে, যে ভগবান ব্রহ্মার মানসকন্যা দেবী দুর্গার যে সেটাও একটা দেবী দুর্গার যে কাহিনী, সেটা একটা পৌরাণিক কাহিনীর উদাহরণ। যেখানে কি বলা হয়েছে, যে একটা সময়ে বিশ্ব সংসারে যে অসুরদের রাজত্ব চলছিল। অসুররা জানি তারা সবসময় চারিদিকে হিংসা, বিদ্বেষ, অশান্তিতে ভরে রেখেছিল অসুররা। তো এই যখন পৃথিবীতে এভাবে চারিদিকে আগুন জ্বলছিল অসুরদের দাপটে, অসুরদের দমন করার জন্য ভগবান ব্রহ্মা তার মানসকন্যা দেবী দুর্গাকে সৃষ্টি করলেন, এবং দেবী দুর্গাকে সমস্ত রকমের শক্তি দিয়ে অসুরদের ধ্বংস করার জন্য এই মর্তে পাঠালেন। মর্তে এসে দেবী দুর্গা তার দিব্য শক্তির দ্বারা অসুর শক্তিকে পরাজিত করেন, এবং এই পৃথিবীতে, অর্থাৎ এই মর্তে শান্তি প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এইভাবে এই দেবী দুর্গা দুষ্টের দমন এবং শিষ্টের পালন করেন। এটা একটা হচ্ছে মিথ বা পৌরাণিক কাহিনী। ঠিক আছে? তো এবার আমরা একটু এরপর আরো আমরা উদাহরণ দেখব। তো আগে পৌরাণিক কাহিনীগুলোর বৈশিষ্ট্য, মিথের বৈশিষ্ট্য কি সেটা যদি আমরা জানি, তা তবু ভালোভাবে এবার আমরা পৌরাণিক কাহিনীটা বলতে কি বোঝানো হয় সেটা বুঝতে পারব।
তো বৈশিষ্ট্যগুলো আমরা একে জানি যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে প্রাগৈতিহাসিক যুগের কাহিনী। তো আগে বললাম প্রাগৈতিহাসিক যুগ বলতে বোঝানো হয় যখন মানুষ কিছু লিখতে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি, ইতিহাসে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি, তার আগের যে ঘটনা যুগকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ। তো যতগুলো পৌরাণিক কাহিনী সৃষ্টি হয় সবগুলোই হচ্ছে প্রাগৈতিহাসিক যুগে সৃষ্টি হয়েছে, ঐতিহাসিক যুগে সৃষ্টি হয়নি। তো এর কি হচ্ছে, অর্থাৎ পৌরাণিক কাহিনীর ভিত্তি হলো মানব সভ্যতার উদ্ভবের পূর্বে জগতের জগতে সংঘটিত হওয়া নানা কাল্পনিক ঘটনা। অর্থাৎ যখন মানব সভ্যতার সৃষ্টি হয়নি, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের আহ, নানা ঘটনাকে নিয়েই কাল্পনিক ঘটনা হচ্ছে প্রাগৈতিহাসিক বা পৌরাণিক কাহিনী। তো এই প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলি তুলে ধরে হয় তাকেও পৌরাণিক কাহিনী বলতে পারি আমরা। প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী ঘটনার বিবরণ যে ঐতিহাসিক উপাদানগুলিকে তুলে ধরে সেগুলো আমরা পৌরাণিক কাহিনী বলতে পারি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সমকালের অনুপস্থিতি, সময়কালের অনুপস্থিতি। এখানে সময়কাল অর্থাৎ সন তারিখ সেভাবে উল্লেখ থাকে না, বা অমুক সময় হয়েছে বা এত সময় হয়েছে, 100 বছর আগে 200 বছর আগে হয়েছে, এরকম উল্লেখ থাকতে পারে, কিন্তু পার্টিকুলার কোনো সময়কাল থাকে না এখানে। পরের কাহিনীগুলিতে সময়কাল স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না, অনেক সময় অবাস্তব, ভুল বা সম্পূর্ণ বিপুল সময়ের উল্লেখ এখানে থাকে। তার দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা পেলাম যে সময়কালের অনুপস্থিতি এই পৌরাণিক কাহিনীগুলিতে রয়েছে। আর কিছু পৌরাণিক কাহিনীর বিষয়বস্তু কি আছে, যে পৌরাণিক কাহিনীগুলোর যে বিষয়বস্তু, যে বিষয়গুলোকে নিয়ে এখানে গল্প রচিত হয় সেগুলো হচ্ছে অলৌকিক দেবদেবী, অলৌকিক দেবদেবী, দানব, মানুষ, জন্ম মৃত্যু, পাপ পুণ্য, স্বর্গ নরক, জন্ম পুনর্জন্ম, এই বিষয়গুলো হচ্ছে পৌরাণিক মূল বিষয়। যে যে বিষয়গুলোকে সামনে রেখে এই কাহিনীগুলো, পৌরাণিক কাহিনীগুলো এগিয়ে যায়, সেগুলো হচ্ছে এই বিষয়, যে দেবদেব, অলৌকিক দেবদেবী, অলৌকিক ক্ষমতা সম্পন্ন রয়েছে, দানব, মানুষ, জন্ম মৃত্যু, পাপ পুণ্য, স্বর্গ নরক, পুনর্জন্ম, এইগুলো হচ্ছে পৌরাণিক কাহিনীর মেন বিষয়। আর হচ্ছে কল্পনাশ্রয়ী বা অতি মানবীয়, যে পৌরাণিক কাহিনীগুলো যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে কল্পনাশ্রয়ী, অর্থাৎ কল্পনার উপর ভিত্তি করে, বাস্তব খুব কমই রয়েছে। যেমন পৌরাণিক কাহিনীগুলি ধরন ভিত্তিক হয়ে থাকে, কল্পনাশ্রয়ী হয়ে থাকে, অতি মানবীয়, অর্থাৎ যেগুলো সাধারণ মানুষের করার ক্ষমতা থাকে না সেগুলো হচ্ছে অতি মানবীয়। মানে এই কাহিনীগুলোতে কল্পনা এমনভাবে মিশে রয়েছে যে এর থেকে ইতিহাস সংগ্রহ করা খুব কষ্টসাধ্য। অর্থাৎ পৌরাণিক কাহিনীগুলি মানে যে ইতিহাস তা কিন্তু কোনোদিনই বলা যাবে না, এবং সেখান থেকে ঐতিহাসিক তথ্য বের করাটা খুব কঠিন, এতটা সেখানে কল্পনা মিশে থাকে। এবং কল্পনা কোনোদিন ইতিহাস কিন্তু হতে পারে না, ইতিহাস আর কল্পনা কল্পনাশ্রয়ী কোনো ঘটনা ইতিহাস হতে হয় না। কল্পনার সঙ্গে অনেকেই মন গড়া অনেক কাহিনী লুকিয়ে থাকে। আর কি হচ্ছে পরিবর্তনহীনতা, যুগ যুগ ধরে এই পৌরাণিক কাহিনীগুলো একই রকম থেকে গেছে, প্রজন্মের পর প্রজন্ম এসছে, কিন্তু তার মূল বিষয়গুলো একই রকম থেকে যায়। এটাও একটা বৈশিষ্ট্য পৌরাণিক কাহিনীগুলোর, যে পরিবর্তনহীনতা, এর কোনো পরিবর্তন বা চেঞ্জেস নেই। এবার আমরা পৌরাণিক কাহিনী আর বেশ কয়েকটা উদাহরণ আমরা দেখব, এর কি আরো পৌরাণিক কাহিনী কোন কোনগুলো রয়েছে। যেমন একটা পৌরাণিক কাহিনী হচ্ছে মহাকবি কালিদাসের কাহিনী। মহাকবি কালিদাসের কাহিনীটাও হচ্ছে একটা পৌরাণিক কাহিনীর মধ্যে পড়ে। তোমরা প্রাচীন পুরাণের এই কাহিনী, কালিদাসের কাহিনী তোমরা সবাই শুনেছো বা পড়েছো, যে কালিদাস ছিলেন একেবারে মূর্খ, যে এতটাই মূর্খ যে যখন তিনি একটা গাছ কাটতেন, তো গাছের ডালে বসেই তার গোড়ার দিক কাটছে। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে যে ডালটা কাটছে তার গোড়ার তার সামনের দিকে বসে আছে এবং গোড়ার দিক কাটছে। তো এই মূর্খ কালিদাসকে সরস্বতী বর পেয়ে সে একজন মহাপণ্ডিত হয়ে যায়, এবং পরে সংস্কৃত সাহিত্যের এক মহাদিগ্গজ হয়ে গেছে, বেশ কিছু সংস্কৃত সাহিত্য সে নাটক কাব্য রচনা করেছে। ঠিক আছে, তো মহাকবি কালিদাসের যে ঘটনা কাহিনী, সেটাও কিন্তু একটা পৌরাণিক কাহিনীর মধ্যে চলে আসে। তারপরে বেহুলা লক্ষিন্দরের কাহিনী, এটা তোমরা শুনেছো বা পড়েছো, সেটাও একটা হচ্ছে পৌরাণিক কাহিনী। তাছাড়া বিষ্ণু মৎস্য অবতারের কাহিনী, সেটাও হচ্ছে পৌরাণিক কাহিনী।
তারপরে অবতার নরসিংহের হিরণ্যকশিপু বধের যে কাহিনী, যে সেটাও পৌরাণিক কাহিনী। যে নরসিংহ নরসিংহ বলতে বোঝানো যাচ্ছে যে নরসিংহ অর্থাৎ মানুষ এবং সিংহের সংমিশ্রণে যে হরিণ্যকশিপুকে বধ করার জন্য সে আবির্ভাব ঘটেছিল। তো নরসিংহের হরিণ্যকশিপুর বধের যে কাহিনীটা রয়েছে সেটাও হচ্ছে পৌরাণিক কাহিনী। এছাড়া গ্রিসের জিউসের কাহিনী, গ্রিসের দেবতা জিউস, সেটা পৌরাণিক কাহিনী। সঙ্গে রোমান সাহিত্যে যে রোমুলাসের কাহিনী, রোমুলাস, সেটা হচ্ছে একটা পৌরাণিক কাহিনী। এরকম অনেক অসংখ্য ভারত এবং বিশ্বের বিভিন্ন জায়গায়, গ্রিসে রোমান সভ্যতা এবং সুমেরীয় সভ্যতা, এরকম অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। এবার আমরা এই অতীত বিষয়ে মানুষের ধারণাকে রূপ দিতে মিথ বা পৌরাণিক কাহিনীর কি ভূমিকা রয়েছে, মানুষের অতীতের ধারণাটাকে বাস্তবে প্রতিষ্ঠিত করা বা জানার ক্ষেত্রে পৌরাণিক কাহিনীর ভূমিকা কোথায়, বা ইতিহাসে কোথায় সাহায্য করে, ইতিহাসকে কিভাবে সাহায্য করে পৌরাণিক কাহিনী, বা পৌরাণিক কাহিনীর গুরুত্ব কোথায়, সেটা আমরা আলোচনা করব। প্রথম গুরুত্বটা হচ্ছে যে অতীত সম্পর্কে ধারণা প্রদান করে। আমাদের অতীত যে প্রাগৈতিহাসিক যুগের সম্পর্কিত ইতিহাসের তথ্য খুব কম। তো অতীত সম্পর্কে আমাদের বিশেষ করে প্রাগৈতিহাসিক যুগ সম্পর্কে আমাদের অনেক তথ্য ধারণা প্রদান করে এই পৌরাণিক কাহিনীগুলো। যে পৌরাণিক কাহিনীগুলির সঙ্গে যে ঐতিহাসিক ঘটনা স্থানে যোগসূত্র রয়েছে অনেক সময় পাওয়া যায়। এবং যেমন গ্রিসের পৌরাণিক কাহিনী থেকে গ্রিসের পাহাড় পর্বত দেবদেবী সময়কালের কথা জানা যায়। তো এই পৌরাণিক কাহিনীগুলো থেকেই ইতিহাসের এইরকম ধারণা সম্পর্কে প্রকৃত ধারণা গড়ে ওঠে। যেমন তোমাদের উদাহরণ হিসেবে বলা গেল যে গ্রিসের যে পৌরাণিক কাহিনী, সেখান থেকে গ্রিসের পাহাড় পর্বত দেবদেবী, সেখানকার অতীতে কোন কোন দেবদেবীর উপাসনা করা হতো, এবং সেইগুলো ধারণা এই পৌরাণিক কাহিনীগুলো থেকে পাওয়া যায়। তাছাড়া ভারতের ক্ষেত্রে দেখা যায় যে ভারতের পৌরাণিক কাহিনীগুলি থেকেও বিভিন্ন রাজ্য, পুরাণগুলি থেকে বিভিন্ন রাজ্য, স্থান, যুদ্ধ, দেবদেবী, সময়কালের কথা আমরা জানতে পারি। তো এরকম ভাবে অতীতের কথা আমরা জানতে পারি। উদাহরণ হিসেবে বলা যায় যে মহাভারতের সূত্র ধরেই, মহাভারতের যে মহাভারতের পৌরাণিক কাহিনী, সেখানে যে দিল্লির পুরনো কেল্লা অঞ্চলে যে ভারতীয় প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ ইন্দ্রপ্রস্থ নগরীর অস্তিত্বের প্রমাণ পেয়েছে। যে মহাভারতে ইন্দ্রপ্রস্থ নগরীর কথা বলা হয়েছে, এবং সেখানে ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ খনন চালিয়ে সেখানে একটা পুরনো কেল্লা অঞ্চলে একটা নগরের প্রমাণ পেয়েছে। এইভাবে যে পৌরাণিক কাহিনীতে অনেকগুলো ঘটনা বা বিষয়ের উল্লেখ করেছে, যেগুলো ঐতিহাসিক সত্যতা কিছু কিছু ক্ষেত্রে পাওয়া গেছে। তো অতীত সম্পর্কে আমাদের ধারণা প্রদান করে এই পৌরাণিক কাহিনীগুলো। তাছাড়া ঐতিহাসিক উপাদানের সূত্র, অনেক সময় কি হয় যে কোনো ইতিহাসে কোনো একটা বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। যখন ঐতিহাসিক কোনো একটা বিষয়ে ইতিহাস লিখতে যাচ্ছেন, তখন সেখানে কোনো লিখিত উপাদান অস্তিত্ব নেই বা সেভাবে পাওয়া যাচ্ছে না, তখন কি হয় যে অন্য তথ্য থেকে, অন্য বিষয় থেকে যে তথ্যটা পাওয়া যাচ্ছে, তখন সেই তথ্যটার সত্যতা যাচাই করা বা তুলনামূলকভাবে আলোচনা করার জন্য এই পৌরাণিক কাহিনীগুলোর উপর নির্ভর করা হয়। অর্থাৎ যখন প্রাচীন ইতিহাসের যে সকল ক্ষেত্রে লিখিত উপাদান পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে তখন কি করে, অনেক সময় গবেষকরা পৌরাণিক কাহিনী বা মিথের উপর নির্ভর করতে হয়। মিথগুলির সঙ্গে তখন অনেক সময় কি হয়, অতীত ইতিহাসের বহু তথ্য কিন্তু লুকিয়ে থাকে জন্য। আর কি যেমন বলা হচ্ছে যে পৌরাণিক কাহিনীগুলোকে তুলনামূলক পদ্ধতিতে যাচাই করে ইতিহাসের সাল তারিখ নির্ণয় করা সম্ভব হয়। এছাড়াও এই পৌরাণিক কাহিনীগুলো থেকে রাজবংশের তালিকা, রাজার নাম এবং তার পরিচয় অনেক সময় আমরা জানতে পারি। ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা, এই মিথগুলি সাধারণত ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে। যেমন প্রাচীন সংস্কৃতি থেকে বেশিরভাগ আধুনিক মানব সমাজের উত্তরণ হয়েছে। প্রাচীন সংস্কৃতি থেকেই বর্তমান সংস্কৃতির উদ্ভব বলা যেতে পারে। তো তাই বর্তমান মানব সমাজের অতি সহজেই ধরে নেয় যে প্রাচীন পৌরাণিক কাহিনীগুলিতে তাদের সমাজ সংস্কৃতি সম্পর্কে যে ঘটনা পরিচিত রয়েছে, সেগুলি সত্য।
তার প্রাচীন সংস্কৃতি অনেক কিছুই বর্তমান সমাজে রয়েছে। তো এটা স্বাভাবিকভাবেই আমরা ধরে নিই যে আমাদের যে পৌরাণিক কাহিনীগুলিতে যে সমাজ সংস্কৃতি ঘটনার কথা বলা হয়েছে সেটা সত্য। কারণ পৌরাণিক কাহিনীর তে সমাজ সংস্কৃতির অনেক বৈশিষ্ট্য বর্তমান সমাজে আমরা দেখতে পাই। তো ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে এই পৌরাণিক কাহিনীগুলো। উদাহরণ হিসাবে বলা হয় যে হিন্দু সম্প্রদায় কর্তৃক প্রাচীন বৈদিক সংস্কৃতিকে নিজেদের অতীত সংস্কৃতি বলে মনে করার কথা স্মরণ করা যেতে পারে। যে হিন্দু যে বৈদিক যুগের সংস্কৃতির বেশ কিছু বৈশিষ্ট্য হিন্দু হিন্দু সংস্কৃতি এখনো বিদ্যমান রয়েছে। তো তারা ধরে নেয় যে প্রাচীন বৈদিক সংস্কৃতি ছিল তাদের অতীত। সেখান থেকেই ক্রমবিবর্তনের বা ধারাবাহিকভাবে চলে আসে তাদের সংস্কৃতি। তো এইভাবে অতীতের ধারণা লাভে সাহায্য করে এই পৌরাণিক কাহিনী। তো আজকে এইটুকুই, তোমাদের এই পৌরাণিক কাহিনী কাকে বলা হয় বা পৌরাণিক কাহিনীর বৈশিষ্ট্য কি এবং অতীতের ধারণা লাভে এই পৌরাণিক কাহিনীগুলো কতটা সাহায্য করে, এই তিনটে বিষয় তোমরা ভালো করে দেখো এবং বই পড়ো। তোমরা ভিডিওটা বারবার দেখতে পারো এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আচ্ছা, তাহলে এইটুকুই।